গল্প হাটলক পর্ব 11 লেখিকা অল ইন্ডিয়া রুহি। রুনুর বাহু ধরে আরো দৃঢ়ভাবে ঢুকে যায় রুহি। রুনুর এক হাতের বাহুর উপর মাথা ঠেকিয়ে ফুপিয়ে যেতে লাগে অনবরত। রুনু বুঝে যায় সাংঘাতিক কিছু হয়েছে, নইলে রুহি এত কাঁদতো না। মেয়েটা কিছু বলতেও পারছে না কষ্টের চোটে। রুনুর বুকটাও মুচড়ে ওঠে। একটা মাত্র কাছের বন্ধু, তার এরকম দশা সহ্য করা যায় না। সাপা অয়ন্তীর ঘুম ছুটে গেছে, তারা উঠে বসে। রুহিকে এভাবে কাঁদতে দেখে দুজনে বিস্ময়ের চরমে। অয়ন্তী বলল, ও কাঁদছে কেন রুনু? সাপা বলল, কি হয়েছে? রুনু দুজনের দিকে তাকালো, ঝাঁজ মেশানো গলায় উত্তর করলো, পটপট না করে ঘুমা। আজব, তুই এরকম ব্যবহার করিস কেন সবসময়? রুহি কি আমাদের ফ্রেন্ড না? আমরা কি জানতে পারি না ওর প্রবলেমটা? বলল অয়ন্তী। রুনু দাঁত কিরমির করে অয়ন্তীর দিকে তাকায়, কিন্তু বলল না কিছু। রুহির দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তামাশা করিস না, উঠ, ওরা তাকিয়ে আছে। এসব ব্যাপারে জানলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে রুহি। রুহি চোখ খুলে তাকায় মৃদুভাবে। লাল টকটকে বর্ণ নয়নের জলে টুইটম্বর। ধীর পায়ে সে উঠে দাঁড়ায়, তারপর বিনা বাক্যে ব্যয় করে ওয়াশরুমে ঢুকে যায়। রুনু স্বস্তি নিঃশ্বাস ফেলে। সাপা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে ওর? আমাদের বল না রুনু। রুনু বিরক্তি লুকিয়ে উত্তর করে, বাড়ির কথা মনে পড়ছে নাকি, বাদ দে। তারপর রুম ছেড়ে বাইর হয়ে যায়। ছাদ পাশ না ভেবে গটগট করে হেঁটে আলভির রুমের সামনে এসে দাঁড়ায়। ভিতর থেকে খলখল ধ্বনি ভেসে আসছে, কে আছে? শুভ্রা ম্যাম। বোঝার চেষ্টা করে রুনু, ঠিক বুঝতে না পেরে দরজায় টোকা মারে। হাঁক ছেড়ে ডাকে, স্যার। সেকেন্ড পাঁচেকের মধ্যে এসে আলভি দরজা খুলে দেয়। আলভির পাশ ঘেঁষে শুভ্রা দাঁড়ায়। রুনু এক নজর শুভ্রাকে দেখে নিয়ে আলভির দিকে তাকায়, চিন্তিত গলায় জিজ্ঞেস করে, স্যার এখানে কোনো মেডিকেল ফিল্ড আছে? আমার একটু দরকার ছিল। আর ইউ ওকে রুনু? আলভির প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, অমন কিছু না, এমনি দরকার ছিল স্যার। পাওয়া যাবে কোনো মেডিসিন কর্নার? হোটেলের ভিতর? আলভি জবাব দেওয়ার আগে শুভ্রা বলল, এসব ছোটোখাটো জিনিসের জন্য স্যারকে বিরক্ত করবে না। কাশেম আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। তাকে এখানে আনাই হয়েছে তোমাদের সব রকম সমস্যা সমাধানের জন্য, বুঝছো? কাটা কাটা কথায় রুনুর গায়ে আগুন ধরে। ঢোক গিলে রাগটাকে চেপে মাথা নেড়ে গম গম স্বরে জবাব দেয়, বুঝছে। আলভি শুভ্রার দিকে কপট রাগ নিয়ে তাকায়। আহা শুভ্রা, বাচ্চা মানুষ, আমার কাছেই তো আসবে প্রবলেম হলে, তাই না? এভাবে চললে তোমাকে নিয়ে একান্তে সময় কাটানো মুশকিল হয়ে দাঁড়াবে আলভি। আলভির চোখ রাঙায়। শুভ্রা চুপ হয়ে যায়। রুনু বুঝে ফেলে এদের ভিতর কিছু একটা তো হয়েছে। দুজনের প্রতি দুজনে আচরণ বলে দিচ্ছে এরা শুধু ফ্রেন্ডই না, অন্য কিছু। তবে কি তারা রিলেশনশিপে গেছে? আর এটা নিয়েই রুহি কাঁদছে। রুনুর বুক ভরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, সেই সাথে অবিচ্ছিন্ন এক ক্রোধ ঘিরে ধরে হৃদয়ের চারপাশ। আলভি থমথমে মুখে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে রুনু ধারালো হাসি ছুড়ে বলল, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য। এরপর থেকে আমি সব কিছু কাশেম মামাকে জিজ্ঞেস করে নেব, নো প্রবলেম। তবে স্যার, আমি তো জানতাম আমরা শিক্ষা সফরে এসেছি, বুঝিনি যে আপনাদের প্রি হানিমুন এটা। আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর ডিস্টার্ব। এক মুহূর্ত দাঁড়ায় না রুনু, হন্য পায়ে প্রস্থান করে। আলবি মুখ হাঁ করে তাকিয়ে থাকে রুনুর যাওয়ার দিকে। আর শুভ্রা বিস্ময় নিয়ে বলে, এত বড় কথা? তোমার স্টুডেন্ট তোমার সাথে এরকম বেয়াদবি করে গেল, আর তুমি কিছুই বললা না? আলবি শুভ্রার দিকে ক্রোর চোখে তাকিয়ে মেজাজ নিয়ে বলে, তোমার জন্যই হয়েছে এসব। তুমি বা কেন বলতে গেলে একান্ত সময় কাটানোর কথা। এটা একটা ট্যুর, আমাদের হানিমুন না। মেয়েটা সত্যি কথাই তো বললো। শোনো শুভ্রা, প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রেখে থাকবা। ঢাকায় যেয়ে নেই, তারপর যত ইচ্ছা গা ঘেঁষো, বাট এখন স্টে ইন ইউর লিমিট, ওকে? শুভ্রা মুখ ভার করে দাঁড়িয়ে রইল। আলবি রুম ছেড়ে বাইরে বের হলো। এক রুমে শুভ্রার সঙ্গে থাকলে আরও স্টুডেন্ট আরও কথা বলবে। সন্ধ্যার লগ্ন, দূরে কোথাও শাক বাজছে। ইয়াসার শুনল, 1 2 3, 3বার বেজে থেমে গেল শব্দটা। শাক 3বার বাজাতে হয়, কে জানে। ঘড়িতে সময় দেখে নিল। আরও 2 মিনিট অতিক্রম হওয়ার পর ইয়াসার কলিং বেলটা চাপল। নাকের উপর মুক্তোর দানার ন্যায় বিন্দু বিন্দু ঘাম কয়েক ফোঁটা।
হাতে ধরে রাখা ছাতাটা আরও শক্ত করে চেপে ধরে সে। মধ্যবয়সী এক মহিলা এসে দরজা খুলে দিতেই ইয়াসার হড়বড় করে বলল, উনি উনি আছেন? হাত পা কেন যেন ঘামছে খুব। ভেতরে ভেতরে অনেক নার্ভাস ইয়াসার। নিজেকে শান্ত করে সে বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিল। তারপর চোখ তুলে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, জবাব দিলেন রেহেনা রহমান। ছেলেটাকে তিনি আগে কখনো দেখেননি, তবে ছেলেটা যে প্রচুর অপ্রস্তুত আর লজ্জায় মেয়ে আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছেন তিনি। ইয়াসার আবার বলল, উনি আছেন? কে? কার কথা বলছো বাবা? নাম না বললে চিনব কী করে? উফ সরি, ওনার নাম শুভ্রা। উনি আছেন? রেহেনা রহমান স্মিত হেসে বললেন, ভেতরে আসো বাবা। না না, তার কি প্রয়োজন? মেহমানের সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলাটা সভ্য কি? আসো, ভিতরে আসো। রেহেনা রহমানের জোরাজোরিতে ইয়াসার ভিতরে ঢুকলো। কফি রঙের কাঠের সোফায় গিয়ে বসে পুনরায় জিজ্ঞেস করলো, শুভ্রা আছেন উনি? রেহেনা রহমান অন্য একটি সোফায় বসতে বসতে উত্তর বললেন, না, ও বাসায় নেই। তাহলে আমি উঠি বলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো ইয়াসার। রেহেনা রহমান অবাক হয়ে বললেন, আরে আরে বসো। ও নেই তাতে কি, আমার সঙ্গে কথা বলো। ইয়াসার লজ্জা পেয়ে বসলো। মনে মনে বকলো নিজেকে, অভদ্রের মতো একটার পর একটা আচরণ করে যাচ্ছে। নিজেকে ধাতস্থ করতে আবারও বড় বড় শ্বাস টেনে নিল ফুসফুসে। শুভ্রা গতকাল একটা কাজে শহরের বাইরে গেছে, আসতে 4 থেকে 5 দিন লাগবে। তুমি কে? তোমাকে তো চিনলাম না। শুভ্রার ফ্রেন্ড? জি না, ফ্রেন্ড না, তবে পরিচিত। ওনার ছাতাটা দিতে আসছিলাম আমি। এই নিন। ইয়াসার গোলাপি বর্ণের ছাতাটা এগিয়ে দিল। রেহেনা রহমান ছাতাটা হাতে নিয়ে বলল, ও কি খাবে বাবা, চা নাকি কফি? কোনোটিই না আন্টি, ব্যস্ত হবেন না আপনি, আমি এক্ষুনি চলে যাব, শুধু ছাতাটা দিতে এসেছিলাম। একদম খালি মুখে তো যাওয়া যাবে না, কিছু একটা খেতে তো হবেই। ইয়াসার হেসে বলল, তাহলে 1 গ্লাস পানি দিন আন্টি, তাতে হবে। রেহেনা রহমান পানির বদলে ঠান্ডা শরবত এনে দিলেন। ইয়াসার শরবত খেয়ে বলল, এখন উঠি আন্টি, তোমার নামটাও বলে যাও বাবা। ইয়াসার আহমেদ। ও জি আন্টি, আজ চলি তাহলে। শুভ্রাদের বাসা থেকে বের হতে ইয়াসারের মন অদ্ভুত রকমের খারাপ হয়ে যায়। মেয়েটাকে এক নজর দেখতে চাওয়ার আশাটা বোধ হয় আর পূর্ণ হবে না। রাত 10টা, 9টার মাঝেই রাতের ডিনার সেরেছে, যার রুমে চলে গিয়েছে। সকালে দ্রুত উঠতে হবে বিদায় আলবি সবাইকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছে। সবাই হয়তো ঘুমাচ্ছেও ইতিমধ্যে, শুধু ঘুম নেই রুহির চোখে। ট্যুরে আসা আনন্দের পুরোটাই মাটি হয়ে গেছে। রুহির জন্য রুনু জেগে বসে আছে, ক্রমাগত হাই তুলছে রুনু। রুনু বলল, ঘুমাবি না তুই? না, রুহির সোজাসাপটা উত্তর। সকালে তাড়াতাড়ি উঠা লাগবে রুহি, আমি যাব না কোথাও। রুনু চমকে বলল, যাবি না মানেটা কি? যাব না মানে যাব না, প্লিজ জ্বালাস না প্লিজ। ঈষৎ বিরক্ত রুহি। রুনু নড়ে চড়ে উঠে বসে, বোঝানোর চেষ্টা করে, দেখ, শোক পালন করতে মন চাইলে ঢাকায় গিয়ে করিস। এখানে আরও স্টুডেন্ট আছে, সবাই যদি একবার এসব টের পায় তাহলে মান সম্মান সব আলাদা হয়ে যাবে, বুঝছস? রুহি নিরুত্তর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। রুনু পুনরায় বলে, পাগলামি করিস না বোন, প্লিজ। অন্য স্টুডেন্টরা জানলে সর্বনাশ হয়ে যাবে। সবাই শুধু একটা জায়গাতে আটকে থাকবে যে তুই ছাত্রী হয়ে স্যারকে লাভ করিস, অথচ তোর ফিলিংস, তোর অনুভূতি কেউ বোঝার চেষ্টা করবে না। তুই কি জানতি যে আলবি তোর স্যার হবে? তুই তো আগে থেকে ওনাকে পছন্দ করতি। এটা কেউ বুঝবে না সাপা। তিনি আজকে আমাকে জিজ্ঞেস করেছিল, তুই কাঁদোস কেন? আমি অন্য কথা বলে দিছি, কারো মনে সন্দেহ ঢুকতে দিস না। ট্যুরের কয়েকদিন শক্ত থাক, ঢাকায় গেলে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। রুহির মন পারে গভীর দীর্ঘশ্বাস আছড়ে পড়ে। সে রুনুকে বলে, ঘুমা, আমি একটু লোনে গিয়ে দাঁড়াই, ভালো লাগছে না। রুনু বাধা দিল না। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘের ভেলা। পিনপত্ত নীরবতার মাঝে চোখের পাতায় বারবার ভেসে উঠছে অনাকাঙ্ক্ষিত সেই দৃশ্যটা। আলবির বুকে শুভ্রা কি শক্ত করেই না আঁকড়ে ধরেছিল দুজনকে। চোখ পেটে আবার এক ফোঁটা জল পড়ে টুপ করে শীতের বাতাস। অথচ রুহির পরনে পাতলা টপস কাঁপছে থেমে থেমে। একাকী নীরবতায় কাটে মিনিট কিছু। তারপর শোনা যায় আলবির গলা, ঘুমাওনি? রুহি আতকে পিছন ফিরে তাকায়। আলবিকে দেখা মতো আবার ঘুরে যায়, অন্যদিকে তাকিয়ে মাথা নাড়ে, ঠোঁট কামড়ে কান্নাটা আটকানোর চেষ্টা করে। কিন্তু আলবির চোখে স্পষ্টভাবে গেঁথে গেছে,
রুহির চোখে পানি, আলবি বিস্ময় আর আশ্চর্য নিয়ে প্রশ্ন বান ছুড়ে, তোমার কি মন খারাপ রুহি? কাঁদছো কেন? রুহি পুনরায় আঁতকে ওঠা গলায় বলল, কই, লুকিও না, স্পষ্ট দেখলাম। ভুল দেখেছেন। চোখের ভুল হতেই পারে। চোখের ভুল হতেই পারে না, তবে হয়তো মনের ভুল আপনার। আলবি থমকে গেল। রুহি এবার ঘুরে তাকায় লাল টকটকে ফোলা ফোলা ব্যথাতুর চোখ জোড়া মেলে বলে, নতুন সম্পর্কে জড়ালে মানুষ অনেক কিছুই ভুলভাল দেখে। একটু থেমে কাঁপা গলায় যোগ করে, স্যার। চোখের ভুল হতেই পারে না, তবে হয়তো মনের ভুল আপনার। আলবি থমকে গেল। রুহি এবার ঘুরে তাকায় লাল টকটকে ফোলা ফোলা ব্যথাতুর চোখ জোড়া মেলে বলে, নতুন সম্পর্কে জড়ালে মানুষ অনেক কিছু ভুলভাল দেখে। একটু থেমে কাঁপা গলায় যোগ করে, স্যার। আলবি কথা হারিয়ে ফেলে, বলতে গিয়েও বলতে পারে না কিছুই। রুহি নাকের পাটা ফুলে ফেঁপে উঠছে, কান্নারা বেরিয়ে আসতে চাইছে, রুহি দিচ্ছে না। অনেক কষ্টে নিজের মর্মযন্ত্রণা দমিয়ে রাখার চেষ্টা করে বলে, স্যার, মানাইছে আপনাদের দুজনকে, সুন্দর কাপড়। আলবি বাক্যহীন শ্রোতার মতো শুনছে শুধু, উত্তরে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। রুহি মুখ ঘুরিয়ে অন্ধকার আকাশ দেখে বিষণ্ণ অথচ দৃঢ় কণ্ঠে বলে, ঘুম আসলে ঘুমাবো স্যার, তবে সকাল সকাল দ্রুতই উঠব। আপনি চিন্তা করবেন না, এত সুন্দর ট্যুরটা আমি মিস করতে চাই না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।